ঠাস করে একটা চড় বসালো নাফিসা রিয়াদের মুখে। শব্দটা গম গম করে উঠল ছোট্ট ট্রায়াল রুমের ভিতর। রিয়াদ ধপ করে এক পাশে হেলে পড়ল। নাফিসা ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে। তোকে আগে ভাবতাম বড় লোকের বিগড়ানো ছেলে, হয়তো সেজন্যই এমন। এখন দেখছি তুই পুরো একটা জানোয়ার। সি। রিয়াদ বিস্ময়ে কিছুক্ষণ চুপ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ আক্রমণ করবে এভাবে বুঝতে পারেনি ও। যে নাফিসাকে সে ভীতু ভেবেছিল, সে আজ চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। তারপর চোখ সরু করে দাঁতে দাঁত চেপে বলল, খুব বার বেড়েছে না তোর? সব বার আমি ভাঙবো একবার ধরতে পারলে। শোন, আবার যদি আমার গায়ে হাত দিস, হাত ভেঙে ফেলবো আমি। আমি ভীতু নই, আল্লাহ আমার রক্ষক। তোদের মতো জানোয়ারদের থেকে আমাকে তিনিই বাঁচাবেন। কার জোরে এত সাহস পেয়েছিস? সাইমন তো এখানে নেই। আমি বললেই সবাই বিশ্বাস করবে তুই দোষী। তোর এই তেজ আমি চূর্ণ করে দেব। নাফিসা বুক ফুলিয়ে চোখে অটল দৃষ্টি নিয়ে উত্তর দিল, আমার কারোর দরকার নেই, আমার প্রমাণও লাগবে না। আমার রবই আমার সাক্ষী, তিনি সব দেখেন। তুই যত মিথ্যা বানাস, আল্লাহর ন্যায় বিচারের থেকে পালাতে পারবি না। ভেবেছিলাম তোকে অল্পতেই মাফ করে দেব, কিন্তু না, তোর এমন হাল করব যে তোর দিকে কেউ ঘুরেও তাকাবে না, কারোর সামনে চোখ তুলেও তাকাতে পারবি না তুই। বলেই এগিয়ে আসতে গেলে নাফিসা কোনোভাবে নিজের সমস্ত শক্তি একত্র করে হঠাৎ দরজার কপাটটা ঘুরিয়ে খুলে দিল। বুক ধুকপুক ধুকপুক করতে করতে ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো। চারপাশে আলো আর মানুষের ভিড়, তবুও তার চোখে ভাসছে ট্রায়াল রুমের ভেতরকার আতঙ্ক। দ্রুত পা চালিয়ে ভিড়ের দিকে এগিয়ে গেল, যেন যত দূরে যাবে ততই নিরাপদ। পেছনে দাঁড়িয়ে রিয়াদ দাঁতের ওপরে দাঁত চেপে খিঁচছে, ঠোঁটের কোণে বিকৃত হাসি, চোখে জ্বালা আর অপমানের দগদগে আগুন। নিজের ভেতরের ফিস ফিস করে বলে উঠল, এই অপমান, এই চর আমি কোনোদিনও ভুলব না। তোকে এমন হাল করব যে সারা জীবন মনে রাখবি রিয়াদের নাম। অন্যদিকে নাফিসা হাঁপাতে হাঁপাতে রিশা আর জারিনদের সঙ্গে গিয়ে মিশে গেল। মুখটা শক্ত করে রেখেছে, যেন কিছুই হয়নি, কিন্তু ওর চোখের ভেতরের আতঙ্ক ঢাকা পড়েছে একরাশ জোর করে আনা হাসির আড়ালে। রিশা চোখ টিপে বলে, কিরে, এত দেরি করলি কেন? এভাবে হাঁপাচ্ছিস কেন? হাহা, ড্রেসটা ট্রাই করেছিস নাকি? ভালো লেগেছে? নাকু, এখানে পরেই আসতে পারতিস, আমরা একটু দেখতাম কেমন লাগছে। জারিন বলে উঠল কথাটা। নাফিসা কষ্টে ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসলো। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, তবুও শান্ত থাকার ভান করলো। নরম গলায় বলল, হ্যাঁ, ট্রাই করেছি, মানিয়েছে। অনেক মানুষের ভিড় বলে আর আসলাম না। মুহূর্তের জন্য চোখ নামিয়ে ফেলল, যেন কাউকে তার ভেতরের অস্থিরতা বুঝতে দেয় না। মনে মনে দৃঢ় করল, না, কিছুতেই কাউকে কিছু বুঝতে দেব না। আমার জন্য কোনো ঝামেলা আমি চাই না। এই পরিবারে যতই হোক কষ্ট, আমার ভেতরেই চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর দূর থেকে রিয়াদ এগিয়ে এলো, তার চোখে সেই এক শয়তানি ঝিলিক। সে চুপচাপ সবার মাঝে এসে দাঁড়ালো, কিন্তু তার দৃষ্টি বারবার ছুঁয়ে গেল নাফিসার দিকে। চোখের ভাষায় যেন হুমকি ছুড়ে দিচ্ছে, খেলাটা এখনো শেষ হয়নি। নাফিসা চুপচাপ মুখ ফিরিয়ে নিল, বুকের ভেতর প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি আমার রক্ষক, আমাকে তুমি আড়াল করে রেখো এই সব জানোয়ারদের থেকে। এক এক করে সবাই তাদের শপিং শেষ করলো। ব্যাগ ভর্তি পোশাক আর জুয়েলারি আর উপহার নিয়ে বেরিয়ে এলো বড় শপিং মল থেকে। নাফিসা সবার মাঝেই নীরব রইল, নিজের ভেতরের ঝড়কে হাসির আড়ালে লুকিয়ে রাখলো। বাইরে এসে যখন গাড়িগুলোতে উঠলো সবাই, একে অপরকে বিদায় দিয়ে সবাই বাড়ির দিকে রওনা হলো। পরের দিন বাড়ির ভেতরে আজ একেবারে উৎসবের আমেজ। চারিদিকে আলোয় আলোকিত, সিঁড়ির ধাপে ধাপে রঙিন কাপড় ঝোলানো, লিভিং রুমে ব্যস্ত সাজসজ্জা চলছে, ঝাড়বাতির আলোয় চকচক করছে পুরো হল রুম। আজ রুহির এঙ্গেজমেন্ট, সবার ভিড় থেকে আলাদা। নিজের ঘরে বসে আলমারি খুলল নাফিসা, হাতে তুলে নিল সেই লেহেঙ্গা, যেটা আগের দিন ড্রেসার জোড়াজড়িতে কিনতে হয়েছিল। চোখ বোলালো নরম কাপড়ের ঝলমলে কাজের ওপর।
নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে ভাঁজ করে হাত নিল। ভেতরে কিছু অদ্ভুত শূন্যতা, তবুও হাসি আনার চেষ্টা করলো ঠোঁটে। লেহেঙ্গা হাতে নিয়ে রিশার রুমের দিকে যাচ্ছিল নাফিসা। করিডোর দিয়ে পা ফেলার শব্দ মিলিয়ে যাচ্ছিল সিঁড়ির নিচের কোলাহলে। কিন্তু হঠাৎ ধাক্কা। সামনে সাবিহা খালেদ দাঁড়িয়ে, কপাল কুঁচকে বিরক্তি ছুড়ে দিল। এই মেয়ে, দেখতে পাও না আমার হাতটা একেবারে ভেঙে দিল রে। নাফিসা চমকে উঠল, মাথা নিচু করে বলল, আন্টি, আমি খেয়াল করিনি, মাফ করবেন দয়া করে। বারবার ক্ষমা চাইতে লাগলো সে। সাবিয়া খালেদ ঠোঁট বাঁকিয়ে তাকালেন, চোখে তাচ্ছিল্যের ঝিলিক। ফ্রি মাগনার খাবার খেয়ে খেয়ে শরীরে জোর বেড়েছে বোধ হয়, এজন্যই এমন। নাফিসা আরো মাথা নিচু করে ফেলল। শরীর কেমন যেন জমে আসছে লজ্জা আর অপমানে। এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সঙ্গের মতো এক গ্লাস পানি নিয়ে আস, যা তাড়াতাড়ি। মাথা নাড়িয়ে আচ্ছা বলল। শান্তভাবে ঘুরে নিজের রুমে লেহেঙ্গাটা রেখে আসলো, তারপর আবার নিচে গেল। রান্নাঘরে ঢুকতেই দেখা গেল আফিয়া বেগম দাঁড়িয়ে কি একটা তৈরি করছে। হঠাৎ পেছন থেকে গিয়ে নাফিসা আলতো করে মাকে জড়িয়ে ধরল। আফিয়া বেগম হেসে বলেন, কিরে, আমার মেয়েটা আজ সারাদিন খোঁজ থাকে না, হঠাৎ এভাবে মামুনির কাছে এলি কেন? নাফিসা ঠোঁটে ছোট্ট হাসি আনলো। মামুনি, আমি তো আপুদের সঙ্গে বসেছিলাম আর পড়ছিলাম, সরি গো, হঠাৎ তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। নাফিসা আফিয়া বেগমের মুখের হাসি লক্ষ্য করলো। কি গো, এত খুশি খুশি লাগছে কেন আজ? কি বানাচ্ছ? হুম, তেহুর জন্য বানাচ্ছি, কফি বানাচ্ছি। খুশিতে গদগদ হয়ে বলল। কথাটা শুনে নাফিসা কেঁপে উঠল, বুকটা হঠাৎ থেমে গেল। ঠিক শুনেছে তো? ও, তেহু মানে সাইমন, ডিএসপি সাহেব? আমি ভুল শুনিনি তো? ঢোক গিলে আবারও জিজ্ঞেস করলো, কে এসেছে মামুনি? আফিয়া বেগম অবাক হলেন ওর কণ্ঠর ভারে। হ্যাঁ রে, তেহু এসেছে, জানিস না নাকি? জানবি বা কি করে, সারাদিন তো বই নিয়ে ঘরে মুখ বুজে বসে থাকিস। নাফিসার শরীর জমে গেল। দীর্ঘ 4 বছর পর সেই মানুষটা এই বাড়িতে ফিরেছে। বিশ্বাস করতে পারছে না। চারপাশের শব্দ মিলিয়ে গেল, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। মনে হচ্ছে পুরো পৃথিবী থেমে গেছে। আফিয়া বেগম আনন্দ ভরা গলায় আবারও বললেন, ভাবছি এবার তেহুকে বিয়েটা দিয়েই ছাড়বো, তাহলে আর পালাতে পারবে না। বউ বাচ্চা নিয়ে ঘরে থাকলেই তো হলো। বুঝতে পারছিস কি আনন্দ হবে আমার? নাফিসা শুকনো ঢোক গেল, মনে হচ্ছে বুকটা কেউ চেপে ধরেছে। এতদিন পর তাকে দেখার আনন্দে বুকটা কেঁপে উঠল। আবার বিয়ের কথা শুনে বুকটা জ্বলে গেল কষ্টে, যেন ভেতরের আগুন চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। এমন সময় আফিয়া বেগম ব্যস্তভাবে বলেন, এই নাপু, আবার কই হারিয়ে গেলি? শোন না, আমার রুমে আয়, তোকে আজ আমি সাজিয়ে দেব। আমি আগেই একটা শাড়ি বের করে রেখেছি, তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি এটা তেহুকে দিয়ে আসতে। এক নাগাড়ে কথাগুলো বলে চলে গেলেন আফিয়া বেগম। নাফিসা এখনো রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে, চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল গালে। বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। এতদিন পর প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার যে আনন্দ ছিল, তা মুহূর্তে তিক্ত হয়ে গেল। তার মনে হচ্ছে, যার জন্য আমি এতদিন ধরে দোয়া করে আসছি, আল্লাহ কি তাকে ফিরিয়ে দিলেন শুধু অন্য কারোর জন্য? এমন সময় একজন স্টাফ এসে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার কিছু লাগবে? চমকে উঠে তাড়াতাড়ি করে চোখের জল মুছে ফেললো নাফিসা। মাথা নিচু করে বলল, না, কিছু লাগবে না। নিজেকে সামলে নিল কোনোভাবে। তারপর এক গ্লাস পানি হাতে নিয়ে সাবিয়া খালেদের রুমের দিকে রওনা দিল। দরজায় নক করতে ভেতর থেকে কণ্ঠ এলো, আসো। ভেতরে ঢুকে নাফিসা আস্তে করে। সাবিয়া খালেদ বিরক্ত গলায় বলেন, কত দেরি হলো, রাখো টেবিলে। নাফিসা গ্লাসটা রাখলো মাথা নিচু করে, কিন্তু চোখে হঠাৎ পড়লো টেবিলের ওপরে রাখা আরেকটা পাত্রে। সেটা ভরপুর ঠান্ডা পানিতে ভর্তি। কাচের ভেতর স্পষ্ট দেখা যাচ্ছে। মুহূর্তের জন্য নাফিসার ঠোঁটে একটা শুকনো তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। নিজের উপরে নিজেরই আহাকার মিশ্রিত উপহাস। শব্দ না করে বেরিয়ে এলো রুম থেকে। নিজের রুমের দিকে হাঁটছিল। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে থেমে গেল। এই নাফিসা,
কেমন আছো? পেছনে ঘুরে দেখলো আবির হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরে, এসে থেকে তো তোমাকে দেখতেই পেলাম না, এতক্ষণ কই ছিলে? কথাগুলো বলতেই ওর দিকে এগিয়ে আসলো আবির। নাফিসা তাকিয়ে হালকা হাসলো। ভাইয়া, রুমে ছিলাম। আপনি কখন আসলেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিল না আবির, কিন্তু নাফিসাকে দেখে যেন সব ভালো হয়ে গেল। আনমনেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এতক্ষণ ভালো ছিলাম না? তোমাকে দেখেই ভালো হয়ে গেছি। নাফিসা কিছুটা অবাক হয়ে বলল, ভাইয়া, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। কিছু না, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, ফুপুমনির সঙ্গে আমার দেখা হলো। তোমাকে দেখলে যেন বলে দিও, আর তার রুমে যেতে বলেছে। আর তুমি এখনো রেডি কেন? সময় মতো হয়ে গেছে তো। নাফিসা হালকা হাসি দিয়ে বলল, জি ভাইয়া, এখনই যাচ্ছি। নাফিসা বারবার ভাইয়া বলায় আবিরের মুখে যেন অসহায়ের মতো একটা হাসি ফুটলো। আর একটা কথা বলবো, তুমি আমাকে নাম ধরে ডাকো। নাফিসা অবাক হয়ে বলল, কেন ভাইয়া? আপনি তো বড় ভাইয়া, তাই না? কিছু না, যাও। আবির শুধু হাসলো। নাফিসা মাথা নেড়ে তার রুমের দিকে এগিয়ে গেল। আবির ওর যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণায় হাসি রেখা দেখা দিল। নিজে বিড়বিড় করে বলল, আর কয় বছর, তারপর তোমার মুখ থেকে সাইয়া ডাক শুনবো। এখনো কিছুদিন ভাইয়া ডেকে নাও। কথাটা বলতে বলতে তার ঠোঁটের কোণে হাসিটা আরো চওড়া হয়ে গেল। ডান হাত দিয়ে চুলে আঙ্গুল বোলালো। নাফিসা সরাসরি আফিয়া বেগমের রুমে ঢুকলো। এসেছিস তাহলে? হাতে ব্লাউজ আর পেটিকোট দিয়ে হরিয়ে দিয়ে বলল, যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, যা। মামুনি, আমি শাড়ি পরবো না, শাড়ি পরে সামলাতে পারি না। আফিয়া বেগম হেসে বলেন, আরে, আমি সুন্দর করে পড়াবো, সামলাতে পারবি। তোকে দিয়ে আশা পূরণ করবো না তো কাকে দিয়ে আশা পূরণ করব? বাড়ির বাকি মেয়েরা তো আমার কথা শোনেই না। আর ছেলেগুলো যে বিয়ে দিব, বউ নিয়ে এসে বউকে নিজের মেয়ের মতো করে রাখবো। আল্লাহ ভাগ্যে রেখেছে কি, সব বসে বুড়ো হচ্ছে একেবারে, বিয়ে করবে না বলে জেদ ধরে বসে আছে। কপাল, আমার কপাল, সবই কপাল। বলতে বলতে নাফিসাকে ওয়াশরুমের দিকে ঠেলে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পরে নাফিসা ব্লাউজ আর পেটিকোট পরে বের হলো। ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে। তাড়াতাড়ি এইদিকে আয়, আফিয়া বেগম বললেন। নাফিসা এগিয়ে এসে আফিয়া বেগমের সামনে দাঁড়ালো। এভাবে ওড়না জড়িয়ে রাখলে আমি শাড়ি পরাবো কেমন করে? মার সামনে দাঁড়িয়ে লজ্জা পেতে হবে, আফিয়া বেগম বললেন। নাফিসা ওড়নাটা বেডের পাশে রাখলো। আফিয়া বেগম ঝটপট করে শাড়িটা পরিয়ে দিলেন, সুন্দর করে শাপলা করে। চুলগুলো খুলে মাথা ছেড়ে দিলেন। চোখে কাজল লাগিয়ে একজোড়া টানা কানের দুল পরালেন। হাতে একগোছা নীল রেশমি চুড়ি সাজানো হয়ে গেলে আফিয়া বেগম একটু দূরে দাঁড়িয়ে নাফিসাকে দেখলেন। মাশাল্লাহ, আওড়ালেন মুখ দিয়ে। আর আমার মেয়েকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। চোখ থেকে কাজল নিয়ে ঘাড়ের পেছনে একটুখানি ছুঁয়ে দিলেন। নাফিসা কিছুটা অস্বস্তি বোধ করলো দেখে আফিয়া বেগম বললেন, এমন করছিস কেন? এত সুন্দর করে সাজিয়েছি, পছন্দ হয়নি? আশ্চর্য মামুনি, পছন্দ হয়েছে, তুমি মন খারাপ করো না। তবে সবাই অন্যভাবে সাজছে তো, আমাকে এভাবে সাজলে অদ্ভুত লাগে। নাফিসা কথাটা বলে উঠল। আফিয়া বেগম এগিয়ে এসে দুই হাতে নাফিসার গালে দুটো হাত দিয়ে আগলে নিয়ে কপালে চুমু দিলেন। ছোট্ট কালো টিপও লাগিয়ে দিলেন। ঠিক আছে, এবার রিশাদের রুমে যাও, দেখে আসো ওদের কত দূর হলো। নাফিসা মাথা নেড়ে সম্মতি জানিয়ে রিশাদের রুমের দিকে চলে গেল। এসবের মধ্যে সে ভুলেই গেল সাইমান এখন বাড়িতে আছে। আফিয়া বেগম দূরে তাকিয়ে হাসলেন। নাফিসা যদি আরো বড় হতো, আমার ছেলের সঙ্গে বিয়ে দিতাম, কিন্তু মেয়েটা এখনো অনেক ছোট, কিছুই করার নেই। তার ছেলেগুলো বুড়ো, না হলে দেখা যেত, বাকি আল্লাহর ইচ্ছা। দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার নিজের কাজে মন দিলেন।
রুহি নিজ ঘরে বসে লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে। আজকের এঙ্গেজমেন্টের জন্য সাজগোজ সম্পূর্ণ। নরম নীল রঙের লেহেঙ্গার উপরে সূক্ষ্ম সোনার কাজ ঝলমল করছে। ব্লাউজের নকশায় হালকা গোল্ডেন ফিতে, আর চুড়ি আর জুয়েলারি কম, কিন্তু যথেষ্টভাবে চোখে পড়ছে। চুলগুলো বাঁধা, সামান্য ঢিলের রাখা ঢেউ, কিন্তু মনমরা যে বিয়েতে ওর কোনো ইচ্ছেই নেই। বিয়ে করবে না, তার জন্য এভাবে সংসেজে থাকতে ইচ্ছে হচ্ছে। সব কিছুতে আজ অস্থির লাগছে। রিশা জারিন পাশে বসে আছে। জারিন মজা করেই বলল, আপি তুমি অনেক নরম, সামান্য একটু নাটক করতে পারছো না? ম্যাসেজ সিন করিনি তো কি হয়েছে, ঠিক করবে, বাকি আমরা আছি তো, টেনশন নিও না। রিশা যোগ দিল, হ্যাঁ ঠিক ঠিক, আমাদের থাকতে এত টেনশন করার কি দরকার, চিল থাকো আর নাটক চালিয়ে যাও। রুশনা রুমে ঢুকে ওদের এভাবে বসে থাকতে দেখে বলল, কিরে তোরা এরকম করে বসে আছিস কেন, নিচে চল, গেস্ট চলে এসেছে। ওরা সবাই উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় নাফিসা ধীরে ধীরে রুমে ঢুকলো। ওকে দেখে ওরা সবাই দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে। রিশা এগিয়ে এসে জড়িয়ে নিল, আরে নাপু বেবি, কি লাগছে রে বাবা, নাপু তো পুরাই বাঙালি হয়ে গেছে। জারিন কথাটা বলে দিল। রুহিও মৃদু স্বরে বলল, ওহ মাশাল্লাহ। রুশনা এগিয়ে এসে থুতনিতে হাত দিয়ে উঁচু করে উচ্ছ্বাস নিয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, কে সাজিয়ে দিয়েছে এত সুন্দর আমাদের নাপুকে এমন করে? নাফিসা লাল হয়ে গেল, চোখে হালকা লজ্জা, মুখে অচেনা শ্যামলতা। আস্তে আস্তে বলো, মামুনি। ওর ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটল। খুবই মনে সাজিয়ে দিয়েছে, তাই বলি, না হলে আমাদের নাফু সাজুগুজু করে না তো। ওরা টুকটাক কথাবার্তা বলে নিচের দিকে গেল। নিচে আজ ভিড়ের মধ্যে অল্প সংখ্যক গেস্ট, সবাই পরিবারের পরিচিত মুখ, কারোর অতি উপস্থিতি নেই। চারপাশে ছোট ছোট কথোপকথন, হেসে কথা বলার শব্দে স্থান ভরে গেছে। সাইমন ধীর ফর্মাল লোক, গভীর নীল শার্ট আর ব্লেজার, ঝকঝকে প্যান্ট আর চকচকে জুতো। পাশে সাইফান, রিদওয়ান সবার মাঝে দাঁড়িয়ে আছে ভদ্রভাবে। এই রাইহান ভাইয়া কইরে? সাইফান প্রশ্ন করলো। ভাইয়া চট্টগ্রামে আছে, কাজের চাপে আসতে পারেনি, রেদওয়ান জবাব দিল। ও, সাইফান বলল। মঈন রশিদ সাইমনের সাথে কথা বলছে হেসে। পাশ থেকে মাহবুব রাশিদ আসলো, হালকা গলা খাকারি দিয়ে, এসো আমার সাথে এসো, তোমার সাথে কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেই। সাইমন বাবার দিকে তাকালো, কোনো উত্তর দিল না। মঈন রাশিদ এবার দুজনের দিকে তাকালো, বুঝতে পেরে সামলাতে চাইলো পরিস্থিতি। সামান্য কথা বলল, যেন দ্বন্দ্বের আগেই পরিস্থিতি ঠেকাতে। চল, তোদের কথা জিজ্ঞেস করছিল সবাই, দেখা করে আসি। সাইমন কোনো কথা বলল না, শুধু এগিয়ে গেল। মাহবুব রহমান পরিচয় করিয়ে দিল আহসান করিমের সাথে। সাইমন ভদ্রভাবে সালাম দিল, হালকা উত্তর দিল, কথাবার্তায় কোনো আবেগ না, শুধু হু হা করে উত্তর। এদিকে রিয়াদ চারপাশ ঘুরে ঘুরে নাফিসাকে খুঁজছে। হঠাৎ চোখ গেল সাইমনের দিকে, বিস্ময়ে থমকে রইল। বড়সড় একটা ঢোক গিলল, এই ব্যাটা আবার কোথা থেকে কবে আসলো? মনে হচ্ছে বড়সড় বাধা এসে পড়ল, ওর কাজ আরো কঠিন হয়ে যাবে এবার। এইসবের মাঝে সাইমনের চোখ ওপরের দিকে গেল। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে একগুচ্ছ রমণী। তাদের মধ্যে এক নীল শাড়ি পরা রমণীকে দেখে থমকে গেল, চোখে অবর্ণনীয় বিস্ময়, বুকের মধ্যে হালকা ধুকপুক। মনটা চিরচেনা উত্তেজনায় জড়িয়ে গেল। অষ্টাদশী রমণী, সাবডা করে শাড়ি পরা, হাঁটার সাথে সাথে আঁচলটা বাতাসে দুলছে। খোলা লম্বা চুল কোমর ছুঁয়ে নেমে এসেছে, চোখে টানা কাজল, আর ঠোঁটে সেই চেনা লাজুক হাসি। সাইমন তাকিয়ে স্তব্ধ হয়ে, অনেক বছর পর আজ আবার তাকে সামনে দেখছে। পিচ্চি মেয়েটা, আর এখন অষ্টাদশী রমণী হয়ে উঠেছে অপরূপ রূপে। সাইমনের মনে হয় সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। বুকের ভেতর গভীরে
এক চিরচেনা টান কম্পন তোলে, যেন তাকে বহুদিন ধরেই চেনে, বহুদিন ধরেই অপেক্ষা করছিল এই দৃশ্যের জন্য। সেই লাজুক চোখে দৃষ্টি আর চেনা হাসি সাইমনকে পুরানো স্মৃতি আরও সাথে মিশিয়ে এক নতুন অনুভূতির জগতে টেনে নিয়ে যায়, যেখানে শুধু সে আর তার অষ্টাদশী রমণী মায়াবী উপস্থিতি। ওরা সবাই নিচে নামতেই আফিয়া বেগম আর ইমা বেগম এগিয়ে গিয়ে রুহিকে সাইড দিয়ে ধরে আগলে নিয়ে স্টেজের দিকে নিয়ে গেলেন। চারপাশে লোকজনের ফিসফাস, হালকা আলো আঁধারির পরিবেশ, বাতাসে ফুলের হালকা হালকা সুগন্ধ মিশে আছে। নাফিসাকে দেখেই দৌড়ে এলো মিষ্টি আর রাহিল। মিষ্টি নিঃশ্বাস ফেলে উচ্ছ্বাসে বলল, খালামণি, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তো কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি। তারপর বড় বড় আঁখি পল্লব মেলে নাফিসার দিকে তাকালো সে। 6 বছরের শিশুর চোখ যেন হীরের মতো চকচক করে উঠল। ওয়াও খালামণি, তোমাকে তো অনেক সুন্দর লাগছে আজ। রাহিলও হাসতে হাসতে তাকিয়ে রইল, তারপর এক নিঃশ্বাসে বলে উঠল, ইউ আর সো গর্জিয়াস কিউটি। নাফিসা ওদের পাকা পাকা কথাবার্তা শুনে অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটের কোণে হাসি ঝরল। শুধু পাকা পাকা কথাই জানো তোমরা। হুম। দুজন। কথাটা শেষ হতেই মিষ্টি হঠাৎ চিৎকার দিয়ে বলল, খালামণি চলো চলো, আমরা একসাথে ছবি উঠে আই। রাহিলও সাথে সায় দিল, ইয়েস, চলো কিউটি, ছবি ছবি। দুজনেই নাফিসার 2 হাত শক্ত করে ধরে টানতে লাগলো। কোনো সুযোগই দিল না কিছু বলার। দৌড়ে ভেতরে তাদের ছোট্ট ছোট্ট নিঃশ্বাসের শব্দে চারপাশ গম গম করে উঠল। নাফিসা ওদের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে লাগলো। শাড়ির আঁচল বাতাসে উঠছে, পায়ের নুপুর টুংটাং শব্দ করছে। সে হাঁপাতে হাঁপাতে বারবার বলছে, আস্তে আস্তে, পড়ে যাবা, আস্তে। কিন্তু ততক্ষণে দৌড়ে যেন পাগলাটে ছন্দে রূপ নিয়েছে। হঠাৎই নাফিসার কারোর সাথে ধাক্কা লাগলো। শরীরটা সামনের দিকে হেলে পড়ে যেতে যেতেও সে দ্রুত আঁচল সামলে নিজেকে সামলে নিল। মিষ্টি আর রাহিল ভয়ে আতঙ্কে গিয়ে তার হাতটা ছেড়ে দিল। ধাক্কাটা কার সাথে লাগলো দেখতে নাফিসা ধীরে ধীরে পেছনে ঘুরল। ঘুরতেই আঁখি পল্লব স্থির হয়ে গেল, নিঃশ্বাস গলা থেকে আটকে গেল। এক মুহূর্তের জন্য নাফিসার মাথায় আসলো সাইমন বাড়িতে ফিরেছে 4 বছর পর। হ্যাঁ, ঠিক 4 বছর পর তার চোখে ধরা দিল সেই পুরুষটি, সেই চিরচেনা গম্ভীর চেহারার মানুষটা। অথচ আজ তাকে দেখে নাফিসার মনে হলো বয়স যেন উল্টো কমে গেছে। আগের চেয়েও বেশি সুদর্শন, তীক্ষ্ণ চাহনি আর দৃঢ় ব্যক্তিত্বে যেন আরও পরিপূর্ণ হয়ে উঠেছে। শ্যামলা বর্ণ, দৃঢ় অবয়ব, চোখে অনাবিল দৃঢ়তা, চোখের ভেতরে একরাশ ঝড় লুকানো। বাতাসের মতোই অচেনা অথচ ভীষণ পরিচিত সেই উপস্থিতি। চারপাশের কোলাহল যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল নাফিসার ভেতর থেকে আসা দ্রুত শ্বাস-প্রশ্বাসের শব্দ আর বুকের ভেতর হৃদস্পন্দনের বেপরোয়া ঢেউ। সময়টা যেন থমকে দাঁড়ালো। একই সাথে অবাক, বিস্মিত আর অদ্ভুত বেদনার কাঁপুনি তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। নাফিসা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের পল্লব নড়ছে না, ঠোঁট কাঁপছে সামান্য। অবিশ্বাসে, অভিমানে আর বুক ভরা যন্ত্রণা নিয়ে সে যেন নিঃশব্দে বলতে চাইছে কিছু কথা। চারিদিকে গমগম করছে অতিথিদের ভিড়, আলো ঝলমল, সাজসজ্জা ভরা উঠান। কোথাও হালকা বাদ্যযন্ত্র বাজছে, অথচ সেই কোলাহলের মাঝেই যেন এক নিস্তব্ধ শূন্যতা ঘিরে ধরল তাদের দুজনকে। সাইমনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ চোখে পড়ল যেন এক অদৃশ্য সেতু তৈরি হলো। কোনো শব্দ নেই, তবুও চোখে চোখ কথার ঝড় বইছে। নাফিসার আঁখি পল্লব কেঁপে উঠল, আর হঠাৎই সেখানে জমে থাকা অশ্রু টুপ টুপ করে গড়িয়ে পড়ল গালে। এক ফোঁটা অশ্রু, কিন্তু সেই ফোঁটার ভেতরে লুকিয়ে ছিল 4 বছরের জমে থাকা অভিমান, যন্ত্রণা আর না বলা হাজারো কথা।
ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর, সাইমান, একটু এদিকে আয় তো। তাহমিদ ইকবাল এসেছে, তোকে খুঁজছে। মঈন রাশিদের কণ্ঠ। মুহূর্তেই যেন স্বপ্নভঙ্গ হলো। নাফিসা ও সাইমান দুজনেই হুঁশে ফিরল। নীরবতা ভাঙল। সাইমান নিজের কণ্ঠ গভীর রেখেই জবাব দিল, আসছি। এ কথা বলে এক পা এগোতেই সে টান অনুভব করলো হাতে। ঘড়ির সাথে কিছু যেন আটকে গেছে। চোখ নামাতেই দেখতে পেল তার ঘড়ির চেন নাফিসার শাড়ির আঁচলের কোনায় জড়িয়ে আছে। সাইমান ধীরে ধীরে দৃষ্টি তুলল। আঁখি পল্লব উঠতে লাগলো আস্তে আস্তে, আর সেই দৃষ্টি গিয়ে থামল রমণীর চোখে। নাফিসা তখনও স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। নিঃশ্বাস ভারী, ঠোঁট শুকিয়ে আসছে, চোখে তৃষ্ণার্ত আকুলতা। যেন এই একটি মুহূর্তে সে মন ভরে নিতে চাইছে। 4 বছরের অদৃশ্য বেদনার পর এতদিনে চোখের সামনে পাওয়া সেই শ্যামবর্ণ পুরুষটাকে। এমন সময় মিষ্টি ভীতু সুরে বলল, খালামণি, তুমি ঠিক আছো তো? রাহিলও অনুতপ্ত স্বরে বলল, সরি কিউটি, আমাদের এইভাবে টানাটানি করাটা ঠিক হয়নি। তুমি পড়ে যেতে, আঘাত পেতে। কিন্তু তাদের কোনো শব্দই যেন নাফিসার কানে ঢুকলো না। তার দৃষ্টি, তার হৃদস্পন্দন, সবকিছু এখনো শুধু সাইমনকে ঘিরেই বন্দী হয়ে আছে। শুকনো ঠোঁট নাড়ল ধীরে ধীরে। কাঁপা কাঁপা কণ্ঠে বেরোলো মাত্রই একটা শব্দ, সরি। সাইমন এক ধাপ এগিয়ে এলো, হাত বাড়িয়ে আস্তে আস্তে নিজের ঘড়ি থেকে শাড়ির আঁচল ছাড়াতে লাগলো। তার কণ্ঠ ভারী, গম্ভীর, অথচ ভেতরে ভেতরে অদ্ভুত কম্পন। কেন? নাফিসার চোখটা বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নিল। গলা শুকিয়ে এলো। ঢোক গিলতে গিলতে বলল, আপনাকে ধাক্কা দেওয়ার জন্য ভুল করে লেগে গেছে। সাইমন হালকা ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, আমি কিছু বলছি এর জন্য? নিজের মতো করে এভাবে নেওয়ার স্বভাব এখনো গেল না তোমার? কথা বলতে বলতে আঁচল থেকে ঘড়ি ছাড়ানো শেষ হলো। কিন্তু তখনই সাইমনের দৃষ্টি ঘুরে গেল চারপাশে। চারিদিকে উজ্জ্বল আলো, কোলাহল। ভিড়ের মধ্যে নাফিসাকে এইভাবে শাড়ি পরে সবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ লাল হয়ে উঠল। রাগের স্রোত উথলে উঠল মাথায়। ঠোঁট কেঁপে উঠল কিছু বলার জন্য। কিন্তু সেই মুহূর্তেই পেছন থেকে আবারও ডাক ভেসে এলো, ভাইয়া, তোমাকে ডাকছে। সাইমান সাইফান দৌড়ে এলো। সাইমান ঘুরে তাকাতেই দেখলো সাইফান হাত নেড়ে ডাকছে, ভাইয়া চলো, তাহমিদ আঙ্কেল অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছেন। সাইমান আবারও একবার দৃষ্টি ফেরালো সামনের দিকে। দেখলো মিষ্টি আর রাহিল মিলে নাফিসার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ভিড়ের ভেতরে। নাফিসা আর একবারও চোখ ফেরায়নি। গভীর নিঃশ্বাস টেনে সাইমান গম্ভীর গলায় বলল, চল। তারপর সাইফানের হাতটা ধরে গম্ভীর মুখে এগিয়ে গেল। সাইমান ভিড়ের ভেতর দিয়ে এগোতেই কানে এলো এক ডাক, সাইমান, তোমার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলে? চেনা কণ্ঠে ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে আছেন তাহমিদ ইকবাল। সাইমান ভদ্রতার ভাবে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার। তাহমিদ ইকবাল হালকা বিরক্তির সুরে বলেন, আরে, এখানেও স্যার বলা লাগবে? আঙ্কেল বলো, কতবার বলেছি তোমাকে, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা। এখানে তো আমি তোমার আঙ্কেলই, স্যার না। গম্ভীর মুখে মাথা নাড়ালো সাইমান, জি আঙ্কেল। তাহমিদ ইকবাল ঠোঁটে হাসি টেনে মৃদু দৃষ্টি ফেললেন তার দিকে, ইয়াং ম্যান, তুমি এতই চেঞ্জ হলে না। একদমই, একদমই চেঞ্জ হলে না। সেই আগের মতোই গম্ভীর, একই রকম। কি বলো, আবার সিলেটে চলে যাবে, নাকি এবার ট্রান্সফার নিয়ে ঢাকাতেই সেটেল হবে? সাইমন কোনো পরিবর্তন না এনেই আগের মতোই গম্ভীর স্বরে উত্তর দিল, এখনো ডিসাইড করিনি আঙ্কেল। ঠিক তখনই আরেকজন এসে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। রাজীব। সাইমানও তাকিয়ে সালামের জবাব দিল শান্ত স্বরে। তাহমিদ ইকবাল চারপাশে তাকিয়ে হঠাৎ বলল, সে কই, তাকে তো দেখছি না। সাইমান খানিকটা বিস্মিত দৃষ্টিতে তাকালো।
কার কথা বলছেন আঙ্কেল? তাহমিদ ইকবাল হালকা গলা খাকারি দিয়ে বলেন, আরে তোমার বইয়ের কথা তো। বলেই সঙ্গে সঙ্গে নিজের ঠোঁটে দাঁত বসালেন। সাইমনের চোখের পরিবর্তন তিনি স্পষ্ট দেখলেন। মুহূর্তেই যেন বাতাস ভারী হয়ে উঠল। দ্রুত নিজের কথা ঘুরিয়ে দিলেন তিনি, মানে নাফিসা মামুনির কথা বলছি। অনেকদিন দেখিনি, একটু নিয়ে এসো না, দেখা হবে। সাইমনের ঠোঁট শক্ত হলো, চোখ আরো গম্ভীর, সংক্ষিপ্ত স্বরে বলল, ওকে। চারপাশে একবার চোখ বুলিয়েই তার দৃষ্টি স্থির হলো রিশার ওপর। রিশা আর জারিন দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু নিয়ে প্ল্যান করছে। সাইমন সরাসরি ডাক দিল, রিশু, এইদিকে আয়। রিশা অবাক চোখে তাকিয়ে এগিয়ে এলো। হ্যাঁ দা ভাই, বলো। সাইমন সংক্ষিপ্ত কণ্ঠে বলল, ওকে ডেকে নিয়ে আয় তো। কাকে? রিশা বিস্ময় জিজ্ঞেস করতেই পাশে দাঁড়ানো তাহমিদ ইকবাল হেসে বলেন, নাফিসা মামুনিকে ডেকে আনো মামু। রিশা মাথা নেড়ে ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তাহমিদ আঙ্কেল মিষ্টি হেসে উত্তর দিলেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, হেসে জবাব দিল রিশা। তারপর সামান্য ভদ্র ভঙ্গিতে মাথা নুইয়ে বলল, আপনারা দাঁড়ান, আমি নাফিসাকে ডেকে আনছি। এ কথা বলে রিশা দ্রুত পা বাড়ালো, ভিড়ের ওপরে নাফিসাকে ডাকতে ডাকতে। মিষ্টি আর রাহেল যেন এক প্রকার পাগল করে দিচ্ছে নাফিসাকে। কখনো বলছে, খালামণি একটু হাসো না, ক্যামেরায় হাসি ফুটছে না। আবার কখনো রাহিল উচ্ছ্বাসে বলে উঠছে, কিউটি দাঁড়াও দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা না দারুণ হবে। দুজনের এমন বাচ্চা সুলভ উচ্ছ্বাসে নাফিসা হাঁপিয়ে উঠেছে। তবু শিশুদের আনন্দ নষ্ট করতে চাইছে না বলে একের পর এক ছবি তুলছে। এদিকে শাড়ির আঁচল বারবার সরে যাচ্ছে আর ক্লান্ত দৃষ্টিতে সে চারপাশে তাকাচ্ছে। ঠিক তখনই পাশ থেকে এক ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠ ভেসে এলো, আরে বিয়ান, একা একাই ছবি উঠাচ্ছেন, এইটা কিন্তু ঠিক না। চমকে সামনে তাকাতেই নাফিসার চোখ পড়ল রিয়াদের ওপর। মুখ ভরা শয়তানি হাসি, ভুরু নাচিয়ে কথাগুলো বলল সে, চোখে মুখে বিদ্রুপের ছাপ স্পষ্ট। নাফিসার বুকের ভেতর মুহূর্তেই ক্ষোভের ঢেউ খেলল, ঠোঁট শক্ত হয়ে গেল, চোখে কঠিন দৃষ্টি নেমে এলো। মানে লজ্জা যদি একটু থাকতো তাহলে মানুষ এইভাবে আবার কথা বলতো। রিয়াদ হেসে উল্টো উত্তর দিল, আরে বিয়ান, এত সিরিয়াস হচ্ছ কেন, আসো না একসাথে একটা ছবি তুলি। আবার নাফিসার ঠোঁটে কষাঘাতের মতো শব্দ ঝরে পড়ল, ছবি তোলার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই, সেটা মনে রাখাই ভালো হবে। সে এগিয়ে মুখ খোলার আগেই পেছন থেকে আরেকটা দৃঢ় কণ্ঠ ছড়িয়ে পড়ল বাতাসে, কুত্তার লেজ কখনো সোজা হয় না রিয়াদ। আজ হাতে নাতে প্রমাণ পেলাম। রিয়াদ চমকে ঘুরে দাঁড়ালো, দেখল রিশা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তীব্র কঠোরতা। রিশা এক ইঞ্চিও না সরে ঠান্ডা অথচ ধারালো গলায় বলে চলল, তোকে যদি নাফিসার আশেপাশে আবার দেখি আমি, তোর কুত্তার লেজে সুপার গ্লু আঠা দিয়ে সোজা করে দেব, তাই সাবধান। কথার প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে বিঁধল রিয়াদের বুকের ভেতর। মুহূর্তে তার মুখ থমথমে হয়ে গেল, শয়তানি হাসি মিলিয়ে গেল, চোখে মুখে অপমানের দাগ গাঢ় হয়ে উঠল। রিশা আর সময় নষ্ট করল না, নাফিসার হাত শক্ত করে ধরে টেনে নিল নিজের দিকে। চলো নাফু, এর মতো বেহায়াদের সঙ্গে দাঁড়িয়ে থাকার দরকার নেই, বলে নাফিসাকে নিয়ে ভিড়ের ভেতর চলে গেল রিশা। আর রিয়া দাঁড়িয়েই রইল অপমানিত নির্বাক হয়ে। রিশা নাফিসাকে হাত ধরে সাইমনের পাশে দাঁড় করিয়ে রেখে নিজে ধীরে ধীরে হেঁটে চলে গেল। নাফিসা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুই বলল না, শুধু রিশার দৃঢ় হাতছানার দিকে নির্ভর করল। পরিচিত সেই গন্ধ সোপে হঠাৎই যেন তার মনে এক অচেনা নস্টালজিয়ার ঢেউ ঢুকলো। নিঃশব্দে সে পাশে তাকালো, সেখানে দাঁড়িয়ে আছে সাইমন। 4 বছরের দীর্ঘ অপেক্ষার পরে চোখের সামনে থাকা সেই মানুষটার দৃঢ় উপস্থিতি যেন সময়কে থামিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে একটি উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠ ভেসে এলো, মামনি, কেমন আছো? অনেক বড় হয়ে গেছে তো, OMG।
নাফিসার মুখে অজান্তেই একটা চমক ফুটে উঠল। পরিচিত সেই কণ্ঠ, দীর্ঘদিন পরে শুনে অবাক হওয়ার অনুভূতি এবং হালকা লজ্জা, সবকিছু মিলিয়ে যেন মনের মধ্যে এক অদ্ভুত ঢেউ উঠল। সে স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? তাহমিদ ইকবাল মৃদু হাসি নিয়ে প্রশ্ন করতে থাকলেন, চোখে উচ্ছ্বাস, গলায় কৌতূহল। আলহামদুলিল্লাহ ভালো মামুনি। এখন কোন ক্লাসে পড়ছো? আমি তো তোমাকে দেখে বিশ্বাসই করতে পারছি না। বাই দা ওয়ে, তোমার বয়স কত এখন? নাফিসা এক নাগাড়ে উত্তর দিল, জি, এবার এইচএসসি দিব। 18 বছর হয়েছে। তাহমিদ ইকবাল সন্তুষ্টির সাথে মাথা নেড়ে নিলেন। দেখতে দেখতে বড় হয়ে গেলে। যাই হোক মামুনি, ভালো করে পড়াশোনা করো, লাইফে নিজের পায়ে দাঁড়াবে, ঠিক আছে? নাফিসা মাথা নেড়ে সায় জানালো। এই কথার মাঝেই রাজীব এগিয়ে এসে ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? নাফিসা হঠাৎ একটু অস্বস্তিতে পড়ল এতটা কাছ থেকে ভাবি শব্দটা শুনে। রাজীব বিষয়টা বুঝতে পেরে ধীরে ধীরে সাইমানের দিকে তাকালো। সাইমানও তার দিকে গভীর, গিলে খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজীব একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ালো। না মানে, ছোট আপু কেমন আছো? আবার বলল সে। জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনি কেমন আছেন? নাফিসা শান্ত স্বরে জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ ভালো। রাজীব হেসে টেনে বলে উঠল, তবে অল্প সময়ের মধ্যেই অ্যানাউন্স ঘোষণা করলেন, ডান্সের জন্য কাপল ডান্স হবে। সবাই ওই দিকে ফোকাস করলো। আবির চুপচাপ নাফিসাকে দেখছিল। তার চোখে নাফিসার শাড়ির নরম ঝরঝরে গ্লামার, চারপাশের আলোয় ঝলমল করা চোখ, ছোট ছোট নিঃশ্বাস, সবই তার হৃদয়ে ধাক্কা দিচ্ছিল। হার্টবিট যেন এক মুহূর্তে থেমে গিয়েছিল। হঠাৎ সে এগিয়ে এসে বলল, নাপু, আমার পার্টনার হবে? চলো একসাথে ডান্স করি। আমি কাউকে খুঁজে পাচ্ছি না। সাইমন আবিরের দিকে অগ্নিময় চোখে তাকালো। রাগে পুরো শরীর জ্বলে উঠল। হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলল, ও তোর সাথে কোথাও যাবে না, অন্য কাউকে খোঁজ। আবির ছ্যাঁকা খেয়ে গিয়ে থমকে রইল। সে বুঝতে পারল নাফিসাকে নিয়ে কথা বলছে সাইমান। নাফিসা হতবাক, ভেবে পাচ্ছে না কি করা উচিত। আবির কিছু বলতে চাইছিল, কিন্তু সাইমনের কঠোর দৃষ্টির মুখে চুপ থাকলো। এরপর আবির আবার বলল, আমি এখান থেকে তোকে যেতে বলেছি। সাইমনের কাণ্ড দেখে তাহমিদ ইকবাল ও রাজীব দুজনেই মুচকি হাসি দিতে থাকলো। তাহমিদ ইকবাল বলেন, কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি রাজীব, মনে হচ্ছে চারপাশে আগুন ছড়াচ্ছে। জি স্যার, আমারও তাই মনে হচ্ছে, রাজীবও স্বীকার করলো। সাইমন রাজীবের দিকে আগুন চোখে তাকালো। তাহমিদ ইকবাল গলা খাকারি দিয়েই হালকা কাশি দিলেন। রাজীব, চুপ কর, ওই আগুনে মনে হচ্ছে এবার তোমাকে চোখ দিয়ে ধ্বংস করবে। নাফিসা হাঁ করে তাকিয়ে চারপাশের দৃশ্য বুঝতে পারছিল না। আবির চলে গেল। সে বুঝতে পারল সাইমন এমন করলো কারণ নিজের ছোট বোনের মতো দায়িত্ব নেওয়া এবং নাফিসার প্রতি অতিরিক্ত সুরক্ষা, সেই সব অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করছে। ও নিজেকে প্রতিষ্ঠিত করবে আর কিছুদিন হাতে গোনা, 2-3 বছর পর। তারপর দা ভাইয়ের কাছ থেকে ঠিক সময় তাকে চেয়ে নেবে এই মেয়েকে ভেবে একটা মুচকি হাসি দিল। দূরে দূরে দাঁড়িয়ে থাকা রিয়াদ ভাবছিল নাফিসাকে ডান্সে আমন্ত্রণ জানাবে, কিন্তু সাইমনকে দেখে ভয়ে এগোতে পারল না। পরিবেশ, চারপাশ ঝলমলে আলো, মানুষের কোলাহল, বাদ্যের সুর, ছোট ছোট নাফিসার নিঃশ্বাস এবং সাইমনের গভীর উপস্থিতি, সব মিলিয়ে যেন এক রহস্যময় উত্তেজনা মুহূর্ত তৈরি হয়েছে। প্রতিটি ক্ষুদ্র মুহূর্তের হৃদস্পন্দন, চোখের দেখা, নিঃশ্বাস, সবই সেই আবহের অংশ হয়ে উঠেছে। রুহি ধীরে ধীরে পা ফেলল। চারপাশের আলো ঝলমল করছে, সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে। মানুষের কোলাহল, ছোট ছোট হাসি আর কথা, সবকিছু যেন তার মনকে আরো অস্থির করে তুলেছে। আর সেই মুহূর্তে একজন কাছে এসে বলল, চলুন ডান্স করি।
রুহির সঙ্গে থাকা রাহুলের দিকে তাকালো। তার চোখে কৌতূহল আর উচ্ছ্বাস মিশে আছে, কিন্তু রুহির মন তার চাওয়ার সঙ্গে একমত নয়। মনে মনে সমস্তটা অসহ্য মনে হচ্ছে। শুধু ডান্স নয়, এই পরিবেশের ছোট ছোট উত্তেজনা, চোখের ধাঁধা, শরীরের অস্বস্তি, সব মিলিয়ে তার ধৈর্যের সীমা ছুঁয়েছে। আমার শরীর ভালো লাগছে না, রুহি বলল ধীরে ধীরে, মুখে সামান্য হাসি জড়িয়ে। কেন, কি হয়েছে? বেশি খারাপ লাগছে? ওপরে গিয়ে রেস্ট নাও। তারপর রাহুল সতর্ক কণ্ঠে বলল। রুহি নেকি হেসেই বলল, তেমন কিছু না, ওই সামান্য। তারপর তার হাসিতে ভেসে আসছে হালকা অস্থিরতা, অথচ সে দৃঢ় চেষ্টায় সেই অস্বস্তি ঢেকে রাখছে। রাহুল হতাশ, মুখে কিছু বোঝাতে পারছে না, কেবলই ধীরে বলল, আচ্ছা থাকো তুমি এখানে বসে, ডান্স করা লাগবে না, আমরা এখান থেকে সবার ডান্স দেখি। রুহি কোনো শব্দ করলো না, না করেই মাথা নাড়ালো। সে জানে আজকের এই ছোট অসুবিধাগুলোই তার জন্য অনেক বড়, কারণ রাইহানকে কখনো মাফ করবে না সে। শুধু রাইহানের জন্যই আজকে তাকে এমন অনেক কিছু সহ্য করতে হচ্ছে। মনে মনে সে দৃঢ় সংকল্প করে নিয়েছে, নিজেকে সামলানো ছাড়া কোনো বিকল্প নেই। শরীরের অস্বস্তি, চারপাশের আলো, মানুষের কোলাহল, সবকিছু মিশে রুহির মনে হয় এক অদ্ভুত উত্তেজনা তৈরি হচ্ছে। নিঃশ্বাস ভারী, চোখ একটু অস্থির, তবু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আর সেই অস্থিরতা আর ধৈর্যের মধ্যে রাহুলের শান্ত দৃষ্টি এবং সংলাপ তাকে সামান্য আশ্বস্ত করছে। স্টেজের পাশে আলো ঝলমল করছে, চারপাশে মানুষের কোলাহল, হালকা বাদ্যের সুর ভেসে আসছে। আকাশ দাঁড়িয়ে আছে, তার ওপর সস্তা ফর্মাল ড্রেস পরা, হাতে আস্থা রেখে সাইফানের সঙ্গে কথা বলছে। রিশা পাশে দাঁড়িয়ে আছে, চোখে একটি লক্ষ্য স্থির, তার ব্ল্যাক ডায়মন্ড। কিন্তু সেই তার চোখে আসল প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পেল না। মানুষটি তার কোনো পাত্তাই দেয় না। রিশা দ্রুত জারিনের দিকে তাকালো। প্লিজ দোস্ত, তুই সাইফান ভাইকে একটু ম্যানেজ কর না, আমি ওই ব্ল্যাক ডায়মন্ডকে ডান্সের জন্য রাজি করাবো। রিশা বলল, মুখে সামান্য উত্তেজনা। জারিন নাক সিটকিয়ে বলল, সি জানু, তুই তোর ব্ল্যাক ডায়মন্ডের জন্য বান্ধবীকে ওর কাছে পাঠাচ্ছিস? সেম অন ইউ। রিশা অবিলম্বেই জারিনের গালে এক টুকরো চুমো দিল। প্লিজ জানু, আমার জন্য এটুকু করতে পারবি না, প্লিজ প্লিজ। জারিন অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে বলল, স্যাবলা মহিলা, তুই আমাকে চুম্মা দিলি? যা, তোর জামাইকে দে। আমি তো ছেলেদেরকে পছন্দ করি, মেয়েদের নয়, বুঝেছিস? রিশা অসহায় দৃষ্টিতে তাকালো। জারিনও তার দিকে তাকিয়ে হেসে বলল, যা, আর ইনোসেন্ট চেহারা করতে হবে না। হাসি খুশি হয়ে জারিন রিশাকে জড়িয়ে ধরল, তারপর ধীরে ধীরে সাইফানের দিকে এগিয়ে আসলো। মিষ্টি হাসি, চোখে চঞ্চল উজ্জ্বলতা। ধলা বিলায় থুকু, সাইফান ভাই, আজকে ডান্স পার্টনার হবেন আমার? জারিন বলল চঞ্চল কণ্ঠে। সাইফান তার দিকে তাকালো, হঠাৎ দেখে, অনুভূতি হলো সে প্রথমবার ভালোবাসার মতো অদ্ভুত, হঠাৎ ছুটে আসা উত্তেজনা, চোখের ছায়া, সব মিশে এক অদ্ভুত কম্পন তৈরি করলো। তবে নিজেকে সামলে নিয়ে সে চোখ ছোট ছোট করে জবাব দিল, কি ব্যাপার চশমা, আজকে এসে নিজেই অফার করছো? জারিন একটু ঢোক গেল, মনে মনে ভাবলো এই বেটা খুব চালাক, ঠিক আন্দাজ করে ফেলেছে। তবে সামনে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো। কি যে বলেন না সাইফান ভাই, সব ঠিক আছে চশমা, কিন্তু ভাই বলাটা কেমন হয়ে গেল না? সাইফান বলে ডাকো, ওকে? ওকে সাইফান ভাইয়া। জারিন আবারও বলল, কিছুটা উত্তেজনায়, আমি ভাই বলতে নিষেধ করেছি, আর তুমি একেবারে ভাইয়া বানিয়ে দিলে। ভাই তো ঠিক আছে চশমা, সাইফান ধীরে জবাব দিল। জারিন ৩২ পাটি দাঁত বের করে হাসল। সাইফান ধীরে ধীরে হাত ধরল, চলো তাহলে একটু ডান্স করি। স্টেজের দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিয়ে গেল। চারপাশের দর্শকের দৃষ্টি, আলো ঝলমল, ছোট ছোট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে যেন রোমাঞ্চকর এক মুহূর্ত তৈরি হলো।
অন্যদিকে রিশা আকাশের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল, স্যার চলেন ডান্স করি। আকাশ তার দিকে এক পলক তাকালো। এই মেয়েটা পাগলামো কখন বন্ধ করবে, সে ভাবল। অবুঝ নয় সে, ভালো করেই বোঝে। এই মেয়েটি তার আশেপাশে ঘুরঘুর করছে কেবলই এক উদ্দেশ্য নিয়ে। কিন্তু ও কি বোঝে এর পরিণতি কি হবে ভেবে দীর্ঘশ্বাস ফেল। না, আমি ডান্স পারি না। রিশা মন খারাপ হয়ে গেল। আপনাকে পারতে হবে না স্যার, আমি শিখিয়ে দেব প্লিজ, সে অসহায়ভাবে বলল। আকাশ কিছুক্ষণ তাকিয়ে রিশার মন খারাপ দেখল অদ্ভুতভাবে। তার মনও মানিয়ে নিল। আচ্ছা চলো। রিশার চোখে আলো ঝলমল করে উঠল। সত্যি স্যার? আকাশ গম্ভীরভাবে মাথা নেড়ে জবাব দিল, হুম। রিশা খুশিতে আকাশের হাতটা ধরে ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের আলো ঝলমল করছে, চারপাশে দর্শকের উচ্ছ্বাস, সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে রাইমা এগিয়ে এসে সাইমনের দিকে তাকালো। সে ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে, পাতলা ওড়নার কারণে পেটের আকৃতি হালকা ঝলমল করছে। চোখে ছোট্ট অনুরোধের দৃষ্টি। দা ভাই, আমার সাথে ডান্স করবে? রাইমা বলল, কণ্ঠে উদ্গ্রীবতা। কিন্তু সাইমন কোনো দিকে তাকালো না। তার গম্ভীর স্বভাব, মুখে কোনো ভাবমূর্তি ছাড়াই উত্তর দিল, না প্লিজ দা ভাই। রাইমা আবারও বলে উঠল, আশা ও অনুরোধ মিলিয়ে। সাইমনের চোখে এক ধরনের কঠোরতা ফুটে উঠল। এক ধমক দিয়ে বলল, আমি না বলেছি না? রাইমার মুখ কালো হয়ে গেল। সে কিছু বলতে পারল না। ধীরে ধীরে সরে গিয়ে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা নাফিসার দিকে তাকালো। মুখ ঘুরিয়ে চলে গেল। তাহমিদ ইকবাল সাইমনের পাশে এসে ফিসফিস করে বললেন, তুমি যদি এখন ডান্স করার জন্য না যাও, তাহলে তোমার পাখিকে কিন্তু অন্যজন উড়িয়ে নিয়ে যাবে, সাবধান। সাইমন চুপচাপ কিছুক্ষণ স্থির থাকল। তারপর যেন অজান্তেই নাফিসার দিকে এগিয়ে গেল। তার হাত ধরে ধীরে ধীরে স্টেজের দিকে টেনে নিতে লাগলো। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল। হালকা উত্তেজনা আর অল্প অস্থিরতা সবই মিশে তার শরীর ভারী হয়ে উঠল। চারপাশের মানুষ, সঙ্গীতের ছন্দ, সবাই যেন মুহূর্তটিকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। নাফিসা ধীরে ধীরে তাল মিলিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছেন? সাইমন চুপচাপ এগোচ্ছে। কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলল, ডান্স করব। নাফিসা ধীরে ধীরে জবাব দিল, পারি না আমি। আমি শিখিয়ে দেব, ছোট্ট করে উত্তর দিল সাইমন। স্টেজের চারপাশে আলো ঝলমল করছে, বাতাসে হালকা বাদ্যের ছন্দ ভেসে আসছে, সঙ্গীতের ধ্বনি, দর্শকদের দৃষ্টির হাওয়া, ছোট ছোট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে এক রোমান্টিক আবহ সৃষ্টি হয়েছে। ডান্সের জন্য যে কজন কাপল আছে, তারা একে একে স্টেজে নিজেদের জায়গা করে নিচ্ছে। স্টেজের আলো হালকা নীল ও গোলাপি আলো মিশিয়ে ঝলমল করছে। নরম সঙ্গীতের সুর ভেসে আসছে চারপাশে, আর সেই সুরের সঙ্গে মিশে যাচ্ছে জনম জনম গানের মৃদু কিন্তু আবেগময় তাল। গানটির শুরুর প্রথম সুরেই যেন সমস্ত পরিবেশে এক ধরনের রোমান্টিক নীরবতা সৃষ্টি করেছে। রিশা এবং আকাশের দিকে নজর দিলে দেখা যাচ্ছে আকাশ তার স্থির দৃষ্টি দিয়ে রিশার দিকে তাকিয়ে আছে। রিশা একটু লাজুক মুখে হালকা রং চেপে রেখেছে। আকাশের হাত ধীরে ধীরে তার হাত স্পর্শ করছে, তাল মেলাচ্ছে সঙ্গীতের সাথে। রিশা এক মুহূর্তও চোখ সরাতে পারছে না। প্রতিটি নিঃশ্বাস যেন তার হৃদয়ের সাথে মিলছে। জারিন ও সাইফানের দিকে তাকালে দেখা যায় সাইফান ধীরে ধীরে জারিনকে আগলে নিচ্ছে। তার কণ্ঠে হাসি মিশ্রিত গম্ভীর সুর, আজকে তোমাকে অনেক হট লাগছে চশমা। তার হাতে কোমর দোলে ধীরে ধীরে জারিনকে নিজের দিকে টেনে নিল, তালের সঙ্গে মিলিয়ে। জারিনের নিঃশ্বাস কখনো থেমে আসে, কখনো ছুটে যায়। ডান্সের ছন্দে তার শরীরের স্পন্দন সবকিছুকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। তারপর হঠাৎই সে ফিসফিস করে বলল, অসভ্য। সাইফান মুচকি হাসল, চোখে সেই ঝলমল ভাব ধরে রাখল। তবু তার মন পুরোপুরি
জারিনের প্রতি কেন্দ্রভূত। স্টেজের আলো ঝলমল করছে, হালকা বাদ্যের সুর ভেসে আসছে চারপাশে। দর্শকেরা একেবারে কাছাকাছি দাঁড়িয়ে হলেও নাফিসা আর সাইমানের চারপাশ যেন এক নিস্তব্ধ দুনিয়া। কোনো শব্দ নেই, কোনো কথাও নেই, শুধু তাদের চোখ, নিঃশ্বাস, হাতের স্পর্শ, শরীরের নড়াচড়া। সাইমান ধীরে ধীরে নাফিসার হাতে হাত রাখল, হাতে হাত মিলিয়ে টেনে নিল নিজের কাছে। নাফিসা হালকা চমকায়, কিন্তু ধীরে ধীরে তাল মিলিয়ে নিল। তাদের চোখে চোখ পড়ল, নীরব, গভীর। 4 বছরের দূরত্ব আর জমে থাকা আবেগের মিশ্রণ। নাফিসার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, নিঃশ্বাস নিতে ছটফট করছে। সাইমানও অনুভব করতে পারল তার হাতের প্রতিটি স্পর্শে নাফিসা কেমন যেন কম্পিত হচ্ছে। কোমলতার সঙ্গে গভীরতা। তার ছোঁয়া ধীরে ধীরে নাফিসাকে আরও কাছে টেনে নিল। কোমর লাগানো হাতের আলতো স্পর্শ, চোখের অদৃশ্য কথোপকথন, সব মিলিয়ে তাদের মধ্যে এক নীরব সংলাপ তৈরি হয়েছে। নাফিসা চোখ বন্ধ করে একটি গভীর নিঃশ্বাস নিল, আর সাইমন তার কানের কাছে মুখ রেখে শুধু এক ধরনের আবেগপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকল। সাইমনের উষ্ণ নিঃশ্বাস ওর ঘাড়ে পড়তেই নিজের শরীর ছেড়ে দিল। সাইমন ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে নাফিসার 2 পা নিজের হাত দ্বারা উঁচু করে ঘোরানো শুরু করলো। এমন হওয়ায় নাফিসা চমকে সাইমনের 2 কাঁধে নিজের হাতের নখ দাবিয়ে দিয়ে বন্ধ করে নিল। আস্তে আস্তে আবারও নিচে নামিয়ে দিল। নাফিসা এবার চোখ খুলল। প্রতিটি ঘূর্ণন, প্রতিটি তাল, প্রতিটি কোমরের নড়াচড়া, সবাই একে অপরের আরো কাছে টেনে আনছে। নাফিসা ধীরে ধীরে সাইমনের হাতটা শক্ত করে ধরল, যেন এই মুহূর্তে তার সমস্ত নিরাপত্তা এবং বিশ্বাস ওর হাতের মধ্যেই আছে। সাইমনও ধীরে ধীরে নাফিসার কোমর আলতো করে আঁকড়ে ধরল। চোখে তার দৃঢ়তা, মুখে লাঘব হাসি নেই, কেবলই চোখের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে যত আবেগ, যত আকাঙ্ক্ষা, যত নিঃশব্দ ভালোবাসা। এই এক মুহূর্তে নাফিসা ও সাইমন একে অপরের কাছে টানছে, শুধু স্পর্শের মাধ্যমে কথা বলছে, নিঃশব্দে সব অনুভূতির প্রকাশ করছে। রাইমার মুখ গোমড়া, দাঁতে দাঁত চেপে হাতের আঙ্গুল মুঠো করে আছে সাইমান আর নাফিসার দিকে তাকিয়ে। ঠিক তখনই সাভিয়া খালেদ ধীরে ধীরে ওর পাশে এসে দাঁড়ালো, ঠোঁটে হালকা হাসি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ওইদিকে তাকিয়ে এত টেনশন নিও না বেবি, অনাথ মেয়ে তো, জানোই তো সাইমানের মনটা কেমন। হয়তো আবদার করেছে, ফিরিয়ে দিতে পারেনি, এটাই স্বাভাবিক। রাইমা ঘুরে তাকালো সাভিয়ার দিকে, চোখে লাল হয়ে উঠেছে তার রাগে। তাই বলে আমি যখন বললাম তখন একেবারে না করে দিল, আমার সাথে ডান্স করবে না, আর ওই মেয়ের সাথে এভাবে মিশে যাচ্ছে। একদম সহ্য হচ্ছে না আমার, দাঁতে দাঁত চেপে বলল। সাবিয়া এবার হালকা হেসে কাঁধ নাড়ালো। সাইমনকে বোকা ভেবো না, এত ছোট একটা মেয়ের সাথে ও কখনো কিছু করবে না, এটা অসম্ভব। রাইমার চোখে জল এসে ভিজে উঠল, অস্থির কণ্ঠে বলল, আম্মু আর সহ্য হচ্ছে না, আর কতদিন এভাবে চলবে? সাবিয়া ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে এগিয়ে এলো, কানে কানে বলল, সারপ্রাইজ আছে বেবি, ওয়েট করো, ঠিক সময়ে তুমি নিজেই পেয়ে যাবে, আজকের রাতটাই তোমার। রাইমা কৌতূহলী চোখে তাকিয়ে বলল, মানে কি? সাবিহা কোনো উত্তর দিল না, শুধু মৃদু হেসে রাইমার কপালে একটা চুমু দিল। মানেটা কিছুক্ষণ পরেই বুঝবে। অন্যদিকে ভিড়ের মাঝখান থেকে আবির সাইমান আর নাফিসার নাচ দেখছিল এক দৃষ্টিতে। নিজের মনকে বোঝাচ্ছে, দা ভাই তো সবসময় নাফিসাকে ছোট বোনের মতো দেখে, আগলে রেখেছে, কিন্তু আজ কেন জানি দুজনকে এত কাছাকাছি দেখে বুকের ভেতর অদ্ভুত ব্যথা অনুভব করছে। হৃদয়ের গভীরে কেমন যেন চাপ বা কষ্ট জমেছে, যা বোঝানোর মতো নয়। গান শেষের সঙ্গে সঙ্গে চারপাশে হাততালির শব্দ উঠল। ধীরে ধীরে আলো নিভে আসতে লাগলো। নাফিসা সাইমনের হাত থেকে নিজেকে আলগা করলো। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস অস্থির। এক মুহূর্ত তার চোখে সাইমনের চোখ পড়ল।
তারপর আর স্থির থাকতে পারল না। তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো। সাইমন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ যেন অজান্তেই নাফিসার পেছনে হাঁটা শুরু করলো। ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে সিঁড়ি বেয়ে ওর পিছু নিল। ভিড়ের মাঝখানে রিয়াদ এতক্ষণ কুঁচকে থাকা মুখ নিয়ে সবকিছুই লক্ষ্য করছিল। তার চোখে অস্থিরতা, ঠোঁট শক্ত করে কামড়ে রেখেছে। নাফিসাকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে দেখে ওর বুকের ভেতর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠল। সেই দু পা বাড়িয়ে ওপরে যাওয়ার জন্য এগোলো, কিন্তু সাইমনকে ঠিক পেছনেই যেতে দেখে থেমে গেল। মুঠো করা হাতটা কাঁপতে লাগলো, আর ঠোঁট থেকে বেরিয়ে এলো ফাঁক। নাফিসা দৌড়ে এসে নিজের রুমে গিয়ে এক হাত দিয়ে দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ, যেন পুরো ঘর জুড়ে বাজছে। নিঃশ্বাস থামাতে চাইছে, কিন্তু পারছে না। প্রতিটি শ্বাস এত ভারী, যেন গলায় আটকে আসছে। চোখে ভাসছে কয়েক মুহূর্ত আগের দৃশ্য, সাইমনের স্পর্শ, হাতের দৃঢ়তা, কাছে টেনে নেওয়ার উষ্ণতা। ঠিক সেই সময় বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। কোমরের কাছে পেটের ওপর হালকা উষ্ণ স্পর্শ টের পেল সে। চমকে চোখ নামিয়ে দেখল সাইমন তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। শাড়ির আঁচল সরে গিয়ে কোমরের কাছে ফাঁকা হয়ে পড়েছিল। সাইমন ধীরে ধীরে সেটি ঠিক করছে, কিন্তু সেই ছায়া আঙ্গুলের স্পর্শ কেবল কাপড়ের গিঁট বাজছে না, নাফিসার পুরো শরীরের ভেতরে অজানা শিহরণ জাগিয়ে তুলেছে। নাফিসার চোখ বড় বড় হয়ে গেল, ঠোঁট কাঁপছে, বুকের ভেতরে নিঃশ্বাস ছুটছে অনিয়ন্ত্রিতভাবে। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। সাইমন কোনো কথা বলছে না, কেবলই মনোযোগ দিয়ে আঁচল গুছিয়ে দিচ্ছে। কিন্তু তার আঙ্গুলের নরম ছোঁয়া বারবার নাফিসার ত্বকে লাগছে, আর নাফিসা সেই প্রতিটি স্পর্শের ভেতর থেকে কেঁপে উঠছে। এক একটা শ্বাস যেন আগুনের মতো গরম হয়ে তার ঠোঁট ছুঁয়ে বেড়াচ্ছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা, শুধু নাফিসার দ্রুত নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের নীরব উপস্থিতি আর তার হাতের উষ্ণতা মিলিয়ে যেন মুহূর্তটা এক অদ্ভুত আবেশে মোড়ানো, যেখানে কথার কোনো প্রয়োজন নেই, শুধু অনুভূতি, শুধু নিঃশ্বাস আর এক অদৃশ্য টান, যা দুজনকে আরো কাছে টেনে আনছে। সাইমন ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল, তার চোখে অদ্ভুত তীব্রতা, ঠোঁটে চাপা রাগ। হঠাৎ এক ঝটকায় ও নাফিসার দুই হাত নিজের এক হাতে চেপে ধরল, নাফিসার পিঠের সাথে শক্ত করে ধরে। এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিল নাফিসাকে। নাফিসা শরীর শিহরিত হয়ে উঠল, হাত নাড়াতে পারছে না। বুকের ভেতর নিঃশ্বাস আরো তীব্র হয়ে উঠছে। তার চোখে লাজ, রাগ আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ জমে উঠছে। সাইমন দাঁতের ফাঁক গলিয়ে গম্ভীর স্বরে বলল, হেজাব কোথায়? এভাবে সবার সামনে বের হওয়ার সাহস কোথা থেকে পেলে? নাফিসা চোখ মেলল ধীরে ধীরে, অনুভূতির এক সাইডে রেখে। ঠোঁটে হালকা তাচ্ছিলের হাসি ফুটল। আমি নিজেই সাহস জোগাড় করেছি, আর আপনি বলার কে? সাইমন হঠাৎ থমকে গেল, তার চোখ সরু হয়ে এলো। ভেতরের রাগ আর অস্থিরতা চেপে রাখতে না পেরে ধীরে ধীরে বলল, আমার সামনে এত কথা বলার শিখলে কবে থেকে? নাফিসা নরম কণ্ঠে, কিন্তু ভেতরে জমে থাকা আবেগ উজাড় করে দিয়ে বলল, আপনাকে ভালোবাসি, এটা বোঝার পর থেকেই। এই শব্দগুলো শুনে সাইমনের বুকের ভেতর কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। তার গলা ভারী হয়ে এলো। সাইমন মৃদু রাগ মিশ্রিত হতাশায়, চোখে অনিশ্চয়তা। এটা ভালোবাসা না পিচ্ছি, তোমার শুধু উঠতি বয়সের আবেগ বলে। নাফিসার চোখে এবার রাগের আগুন জ্বলে উঠল, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। যেভাবে ওই দিন রাতে আপনি আমাকে স্পর্শ করেছিলেন। সাইমন হঠাৎ চুপ হয়ে গেল, বুকের ভেতর দ্বন্দ্ব তীব্র হতে লাগলো। কিছু মুহূর্তের নীরবতার পর গলা ভারী করে নিজের ভেতর লড়াই করে কোনো রকমে বলল, ওই ব্যাপারটা ভুলে যাও। ওই দিন আমি নিজের মধ্যে ছিলাম না।
নাফিসার ঠোঁট বাঁকা হয়ে গেল তিক্ত এক হাসিতে, চোখে অশ্রু জমলেও কণ্ঠে বিদ্রুপ। সব মেয়েদেরকে দেখে কি সিরিয়াস হয়ে ঠিক ওইভাবেই স্পর্শ করেন? এ কথাটা শুনে সাইমনের বুকের ভেতর আগুনের ঝড় বয়ে গেল। গভীর নিঃশ্বাস নিল সে। তারপর হঠাৎ এক ঝটকায় হাত তুলে নাফিসার গাল শক্ত করে চেপে ধরল। আঙ্গুলের চাপ এতটাই তীব্র যে নাফিসার নিঃশ্বাস আটকে এলো। তার চোখে অগ্নির ঝলকানি, ঠোঁটের ফাঁক দিয়ে গর্জে উঠল, স্টপ ইডিয়েট, স্টপ। ঘরের ভেতর নীরবতা জমে গেল। সাইমনের চোখ তখন আর স্বাভাবিক নেই। এ যেন এক অদ্ভুত বিপজ্জনক আবেগ, যেখানে রাগ, ভালোবাসা, কামনা আর মালিকানা একসাথে মিশে আছে। নাফিসা স্থির চোখে তাকিয়ে আছে, শরীর কাঁপছে, তবু মনে হচ্ছে এই মানুষটার কাছ থেকে পালানো অসম্ভব। তার ভেতরটা ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশ্রণে পুড়ে যাচ্ছে। সাইমনের নিঃশ্বাস গরম হয়ে নাফিসার মুখের ওপরে পড়ছে, যেন ওকে হারাবার ভয় আবার অস্বাভাবিক আবেশে দখল করে রাখার এক জেদ। ঘরের ভেতর নিস্তব্ধতাই জমে গেছে। শুধু নাফিসার হাঁপড়ের মতো দ্রুত শ্বাস নেওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সাইমনের শক্ত আঙ্গুলের চাপে নাফিসার গাল লাল হয়ে উঠেছে। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে তার চোখের কোণ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রু সাইমনের হাতের ওপর পড়তেই যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো ও। গলার ভেতরটা কেঁপে উঠল। কঠিন মুখভঙ্গি ভেঙে কিছুটা থমকে গেল। মুহূর্তের জন্য বুকের ভেতরটা শূন্য মনে হলো। ধীরে ধীরে সে নিজের হাতটা সরিয়ে নিল নাফিসার গাল থেকে। নাফিসা মুক্তি পেয়ে হাঁপাতে হাঁপাতে গভীর শ্বাস নিচ্ছে। বুক ওঠানামা করছে দ্রুত ছন্দে, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিল। চোখে জমে থাকা অশ্রু মুছে ঠোঁট চেপে ধরল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে কিন্তু দৃঢ়তায় ভর দিয়ে বলল, আমি ভুল কিছু বলিনি তো ডিএসপি সাহেব। এখনো তো আপনি আমাকে যেভাবে স্পর্শ করছেন, এটার মানে কি? আর ওই রাতে আমাকে ওভাবে স্পর্শ করার পর হুট করে চলে গেলেন কেন? 4 বছর আমাকে দূরে রাখলেন, সেই কারণটাই বা কি? ঘরের ভেতরের হাওয়া যেন এক মুহূর্তেই জমে গেল। কথাগুলো সাইমনের বুকের ভেতর ছুরির মতো বিঁধল। সে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে আছে, চোখে অবাক দৃষ্টি, মনের ভেতর তীব্র ঢেউ উঠল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। গল্পটির নাম হচ্ছে 14 চিঠি, লিখেছে আরোরা চৌধুরী আরও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।